দশম শ্রেণী আমরা জীবনবিজ্ঞানের উদ্ভিদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় এই অংশটা নিয়ে আজ আলোচনা করব। 1881 খ্রিস্টাব্দে চার্লস ডারউইন এবং তার ছেলে ফ্রান্সিস ডারউইন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছিলেন যে উদ্ভিদের বৃদ্ধি, সাড়া প্রদান এবং তার যে কেমিক্যাল কোঅর্ডিনেশন, রাসায়নিক সমন্বয়, এই কাজগুলো তাদের শরীরে হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। চার্লস ডারউইন তার দ্য পাওয়ার অফ মুভমেন্ট ইন প্ল্যান্টস বলে একটা বই লিখেছিলেন। তাতে উল্লেখ করেছিলেন যে ঘাসের চারা বা অন্যান্য উদ্ভিদের চারা যখন দৈর্ঘ্যে বৃদ্ধি পায়, একই সঙ্গে আলোর উৎসের দিকেও বেঁকে যায়। কারণ হিসেবে তিনি বলেছিলেন যে উদ্ভিদকাণ্ডের অগ্রভাগ থেকে এক প্রকার রাসায়নিক পদার্থ খরিত হয়, যা উদ্ভিদ অঙ্গে বক্রতার সৃষ্টি করে। যদিও সেই সময় পুরো স্বচ্ছ ধারণা থাকেনি। তো যাই হোক, এই যে রাসায়নিক পদার্থের কথা বলা হচ্ছে, যার দ্বারা উদ্ভিদের বৃদ্ধি এবং পরিবেশীয় উদ্দীপনায় সাড়া প্রদান ঘটে থাকে, তাকে আমরা উদ্ভিদ হরমোন বলি বা ফাইটো হরমোন বলি। এগুলো কতগুলো জৈব রাসায়নিক পদার্থ যা উদ্ভিদের বিশেষ কলা থেকে উৎপন্ন হয় এবং উৎপত্তি স্থল থেকে দূরে অন্য একটা অংশে বাহিত হয়ে খুব অল্প মাত্রায় ক্রিয়াশীল থাকে এবং উদ্ভিদের শারীরবৃত্তীয় যে সমস্ত ক্রিয়া, যেমন বৃদ্ধি বা গ্রোথ, বৃদ্ধি, বিভেদন, মানে ধরো যে যখন অঙ্কুর হচ্ছে, এটা ছোলা বা এটা কোনো কিছুর অঙ্কুরোদ্গম যদি তোমরা লক্ষ্য করো, প্রথমে দেখবে যে সব কিছু বিভেদিত নয়। প্রথমে একটা কুমড়ো বীজ লাগিয়ে দিলে দেখবে যে তার বীজপত্র দুটো মৃদভেদী অঙ্কুরোদ্গমের ফলে বাইরে বেরিয়ে এলো, তখন বীজপত্রগুলো সবুজ। তারপরে সেখান থেকে আরও নানা অংশ বেরোচ্ছে, একটা বিটপ তৈরি হলো, তার থেকে ফুল তৈরি হলো। হ্যাঁ, এই যে বিভেদন, বিভিন্ন অঙ্গে বিভক্ত হচ্ছে, সে বিভিন্ন অঙ্গের সৃষ্টি হচ্ছে, বিভেদিত হচ্ছে, বিভিন্ন টিস্যুজ তৈরি হচ্ছে তার মধ্যে, এবং পরিস্ফুরণ, ম্যাচিউরিটি প্রাপ্ত হচ্ছে। ফুল তো তৈরি হলেই হবে না, ফুলটা ম্যাচিওর হতে হবে। তাহলে এই যে এগুলো শারীরবৃত্তীয় ক্রিয়া, এগুলোকে কন্ট্রোল করছে যে সমস্ত উদ্ভিদের নির্দিষ্ট অঙ্গ থেকে তৈরি হওয়া রাসায়নিক পদার্থ, সেগুলোকে বলা হয় উদ্ভিদ হরমোন বা ফাইটো হরমোন। আমাদের সিলেবাসে মেনলি অক্সিন, জিবারেলিন এবং সাইটোকাইনিন 3 প্রকার হরমোনই আছে। তবে আমি আরও দু একটা লেস ইম্পর্ট্যান্ট হরমোনের কথা জাস্ট উল্লেখ করে দেবো। যে উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য হলো যে এগুলো প্রোটিনধর্মী কেমিক্যাল সাবস্টেন্স এবং কতগুলো নির্দিষ্ট কলাকোষ থেকে নিঃসৃত হয়, দিয়ে যেখানে উৎপত্তি হয় সেখানেও কাজ করতে পারে, দূরে বাহিত হয়েও কাজ করতে পারে। আর হরমোন মানেই অতি অল্প মাত্রায় কাজ করতে পারে এবং এগুলো জলে দ্রবণীয়, ব্যাপন প্রক্রিয়ায় এক কোষ থেকে অন্য কোষে বাহিত হয় এবং কাজের শেষে হরমোন ধ্বংসপ্রাপ্ত হয়। এগুলো হচ্ছে হরমোনের বৈশিষ্ট্য। বিজ্ঞানী আর্নেস্ট এইচ স্টার্লিং 1905 সালে হরমোন শব্দটা প্রয়োগ করেছিলেন। হরম্যাসিন বলে একটি গ্রিক শব্দ আছে, সেখান থেকে হরমোন শব্দটি এসেছে বলে মনে করা হয়। হরম্যাসিন কথাটির মানে হচ্ছে উত্তেজনা সৃষ্টি করা বা জাগ্রত করা। যাই হোক, প্ল্যান্ট হরমোন বা ফাইটো হরমোন বা উদ্ভিদ হরমোন, তাকে আমরা কতগুলো
ভাগে ভাগ করতে পারি। যেমন ধরো প্রাকৃতিক হরমোন, মানে যেগুলো উদ্ভিদের মধ্যে নর্মালি পাওয়া যায়। দেন কৃত্রিম হরমোন, যেগুলো আমরা উদ্ভিদ দেহে প্রয়োগ করে আমাদের কাজে লাগাই। কিছু কিছু হরমোন প্রয়োগ করে আমরা উদ্ভিদের ফলন বৃদ্ধি করি বা বীজহীন ফল সৃষ্টি করতে পারি, সে প্রসঙ্গে আসছি পরে। এবং প্রকল্পিত হরমোন, মানে কিছু ক্ষেত্রে হরমোনটা ঠিক কী আমরা জানি না, একটা প্রপোজড, একটা বিজ্ঞানীরা অনুমান করেন যে এইখানে এই ধরনের একটা কিছু আছে। গ্যাসীয় হরমোনের ব্যাপারটাও আছে। ইথিলিন বলে গ্যাস আছে, তোমরা জানো, সেটা উদ্ভিদের ক্ষেত্রে গ্যাসীয় হরমোন হিসেবে কাজ করে, ফল পাকতে সাহায্য করে। যাই হোক, আমরা মূলত আমাদের কনসার্ন হচ্ছে প্রাকৃতিক হরমোন নিয়ে। এই প্রাকৃতিক হরমোন হচ্ছে 3 রকমের, হচ্ছে যে অক্সিন, জিবারেলিন এবং সাইটোকাইনিন। তার মধ্যে অক্সিন হচ্ছে ইন্ডোল বর্গযুক্ত, ইন্ডোল গ্রুপের, মানে একটু যদি মনে রাখতে পারো ভালো হয়, ইন্ডোল গ্রুপের হরমোন। নাইট্রোজেনযুক্ত একটি উদ্ভিদ হরমোন হলো সাইটোকাইনিন। নাইট্রোজেনবিহীন হরমোন হলো জিবারেলিন, অ্যাবসাইসিক অ্যাসিড ইত্যাদি। এবং অক্সিনের কাজ কী? অক্সিন নাইট্রোজেনযুক্ত হরমোন, ইন্ডোল গ্রুপ আছে মানে তাতে নাইট্রোজেন আছে। তাহলে অক্সিন আর কাইনিন বা সাইটোকাইনিন এই দুটোই হলো নাইট্রোজেনযুক্ত, আর নাইট্রোজেনবিহীন হলো জিব্বারেলিন। আমাদের 3টে হরমোন মেন আছে সিলেবাসে। অক্সিন হরমোন তার ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড তার রাসায়নিক গঠন, এবং এগুলো সৃষ্টি হয় অগ্রস্থ ভাজক কলা, উদ্ভিদের যে অংশটা অগ্রভাগের, উদ্ভিদ দেহের যে অগ্রভাগের অংশটা যেখানটা বৃদ্ধি প্রাপ্ত হয়, সেইখানে যে ভাজক কলা আছে, মেরিস্টেমেটিক টিস্যু, বর্ধনশীল পাতাটা যখন বাড়ে তখন বর্ধনশীল অংশটায় ভ্রূণমুকুলের যে আবরণ, কাণ্ডের অগ্রভাগ, মূলের অগ্রভাগ, এইসব জায়গায় অক্সিন থাকে। এবং অক্সিন স্থানান্তরিত হতে পারে, যেখানে সৃষ্টি হয় সেখান থেকে সরে যেতে পারে। তো এই যে মেন যে কাজ, কোষের বৃদ্ধি ঘটানো, কোষ প্রাচীরের একটা কোষ, যদি উদ্ভিদের কোষ, তার চারপাশে কোষ প্রাচীর আছে আমরা জানি, যার জন্য সেটা একটু রিজিড হয়, প্রাণী কোষের মতন আমার নরম হয় না। তো উদ্ভিদ কোষের সংখ্যা বৃদ্ধি যেমন একটা কাজ, সংখ্যা বৃদ্ধির পরে তার আয়তন বৃদ্ধি, প্রত্যেকটা কোষের যে মাতৃকোষের মতন আয়তন পাওয়া এবং পরিণত হওয়া। তাহলে সংখ্যা বৃদ্ধি হবে কোষের বিভাজনের মাধ্যমে, অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজনের মাধ্যমে। এটা অক্সিন হরমোনের কাজ হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন বা ক্যারিওকাইনেসিস ঘটানো, যেখানে উদ্ভিদের বর্ধনশীল অঙ্গগুলো আছে সেখানে কোষ বিভাজনে সাহায্য করা। এইভাবে এবার কোষ যদি বিভাজিত হয়, তারপরে সেটা আবার তার মাতৃকোষের মতন সাইজ হবে, তার পরিণত হবে। উদ্ভিদ কোষ যেহেতু বাইরে একটা রিজিড সেলুলোজের ওয়াল আছে, সুতরাং অক্সিন হরমোন ওই সেলুলোজ প্রাচীরটার নমনীয়তা বৃদ্ধি করে। তারপরে জল উদ্ভিদ অঙ্গের, সাধারণত উন্নত উদ্ভিদের ক্ষেত্রে মূল দ্বারা জল শোষিত হয়, অন্যান্য উদ্ভিদের ক্ষেত্রে যে অংশ জলে কাছে থাকে, জলে নিমজ্জিত থাকে, সেখান থেকেই জল শোষিত হয়। তো সেই শোষিত জল কোষের মধ্যে প্রবেশ করলে, নতুন ভাবে সৃষ্ট কোষগুলোর মধ্যে প্রবেশ করলে কোষগুলোর কোষ প্রাচীরে চার পড়ে।
চাপ পড়ে, দিয়ে কোষ প্রাচীরগুলো বৃদ্ধিপ্রাপ্ত হয়, সেখানে সেলুলোজ সৃষ্টি হয়, নতুন করে সেলুলোজ জমা হয়। এইভাবে কোষ প্রাচীরের নমনীয়তা বাড়িয়ে উদ্ভিদের কোষের সাইজটা, কোষটা প্রসারিত হয়, ফলে কোষের যে সাইজ বা আয়তনটা বৃদ্ধি পায়। এছাড়া অক্সিন হরমোন ডিএনএর সংশ্লেষ ঘটায় এবং কোষ পর্দার যে ভেদ্যতা এইসব বাড়ায়, তার ফলে কোষের সাইজ বৃদ্ধিতে সাহায্য করে। তাহলে প্রধান কাজ হচ্ছে কোষ বিভাজন, অর্থাৎ নিউক্লিয়াসের কোষ বিভাজনের দুটো ধাপ আছে। আমরা কোষ বিভাজন অধ্যায়ে যে দেখব যে প্রথমে নিউক্লিয়াসটা বিভাজিত হয়, তাকে বলা হয় ক্যারিওকাইনেসিস, আর ক্যারিওকাইনেসিস সম্পন্ন হলে সাইটোপ্লাজমটা বিভাজিত হয়, তাকে বলা হয় সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস ঘটানোর জন্য একটা হরমোন আমাদের পাঠ্য আছে, সেটা হলো সাইটোকাইনিন। আর নিউক্লিয়াসটা বিভাজন ঘটায় অক্সিন হরমোন। তাহলে প্রথমে কোষ বিভাজন, কোষ বিভাজনের পরে কোষটা তার মাতৃকোষের মতন সাইজ, মানে তার আয়তন বৃদ্ধি হয়, দিয়ে সেটা হয় মাতৃকোষের সাইজ পায়। এরপর হচ্ছে কোষের পরিণতি প্রাপ্তি, কোষটা পরিণত হয়, ম্যাচিওর হয়। এতেও অক্সিনের ভূমিকা আছে। ম্যাচিওর হয় মানে একটা কোষে মনে করো 100টা মাইটোকন্ড্রিয়া আছে, এবারে সেই কোষটা ভেঙে যখন দুটো হলো, তাহলে মাইটোকন্ড্রিয়ার সংখ্যাটা কি 50টা করে হয়ে যাবে? তা তো হবে না। সে মাতৃকোষের সমান গুণসম্পন্ন সব অঙ্গাণুগুলো থাকবে। তাহলে এই যে অঙ্গাণুগুলো সৃষ্টি হওয়া, প্রোটোপ্লাজম সৃষ্টি হওয়া, ডিএনএ সংশ্লেষ ঘটানো, প্রোটিনের সংশ্লেষ ঘটানো, এই সব কাজগুলো অক্সিনের প্রভাবে ঘটে থাকে। অগ্রমুকুলের উপস্থিতিতে কাক্ষিক মুকুলের যে বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। অগ্রমুকুল কেটে যদি বাদ দেওয়া হয়, তাহলে কাক্ষিক মুকুলটা বৃদ্ধি পায়। যে কোনো গাছের দেখবে ডগাটা যদি তুমি কেটে দাও, নরম ডগা থাকলে পাশ থেকে দেখবে ব্রাঞ্চ হচ্ছে, তার মানে কাক্ষিক মুকুল বৃদ্ধিপ্রাপ্ত হয়, দিয়ে শাখা প্রশাখা বিস্তার করে। তার মানে অগ্রমুকুলটা, সেখানে যে অক্সিন হরমোনটা আছে, সেটা এই যে উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে, একে বলা হয় অগ্রস্থ প্রকটতা। অক্সিন অগ্রমুকুলের বৃদ্ধিকে ত্বরান্বিত করে আর পার্শ্বমুকুলের বৃদ্ধিকে ব্যাহত করে। সেই জন্যে গাছের অগ্রভাগটা কেটে দিলে তখন পার্শ্বমুকুলের বৃদ্ধিটা বেশি হয় আর অগ্রমুকুলের বৃদ্ধিটা হয় না। এবারে ক্যাম্বিয়ামের সক্রিয়তা বৃদ্ধি। ক্যাম্বিয়াম বলে একটা টিস্যু আছে, যদি আগে পড়েছো, যদি মনে করতে পারো, তো সেটার প্রভাবে হয় কি, ক্যাম্বিয়ামের কোষগুলো যদি সংখ্যায় বাড়ে, তাহলে উদ্ভিদটা মোটা হয়, তার কাণ্ডটা, গুঁড়িটা মোটা হতে থাকে। তাহলে ক্যাম্বিয়ামের সক্রিয়তা বৃদ্ধি করে অক্সিন হরমোন। আর এই কাণ্ডের অগ্রভাগে যত বেশি পরিমাণ অক্সিন হরমোন থাকবে, অগ্রভাগটা তত বাড়বে। আবার মূলের ক্ষেত্রে উল্টো জিনিস, মূলের বৃদ্ধির জন্য অক্সিন লাগবে, কিন্তু কম মাত্রায় লাগবে, খুব কম মাত্রায় লাগবে। বেশি হয়ে গেলে তখন মূলের বৃদ্ধি ব্যাহত হবে। কাণ্ডের ক্ষেত্রে অক্সিন বেশি থাকলে কাণ্ডের বৃদ্ধি বেশি হবে। অক্সিন মূলের বৃদ্ধিতেও লাগবে, কাণ্ডের বৃদ্ধিতেও লাগবে, কিন্তু মূলের বৃদ্ধিতে কম অক্সিন লাগবে, কাণ্ডের বৃদ্ধিতে বেশি অক্সিন লাগবে। মূলে যদি বেশি ঘনত্বের অক্সিন থাকে, মূলের বৃদ্ধি কমে যাবে। এবং ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। ধরো যে আমরা আগের দিনে পড়েছি যে আলোর উৎসের দিকে কাণ্ডটা বেঁকে যাচ্ছে, হচ্ছেটা কি, যে কাণ্ডের যে অংশটায় আলো এসে পড়ছে, সেখানটায় অক্সিন হরমোনটা কেউ কেউ বলেন নষ্ট হয়ে যায়, কেউ কেউ বলেন ঠিক তার উল্টো দিক, কাণ্ডের ঠিক তার উল্টো দিকটায় মানে প্রবাহিত হয়ে চলে যায়। তাহলে যেখানে অক্সিনটা যে যদি চলে যায়, তাহলে যেখানে যে সে পৌঁছালো, সেখানে কোষগুলো বিভাজিত হবে। আর যদি বলি যে অন্য মতটা যদি মানি, যে আলোর প্রভাবে অক্সিন নষ্ট হয়, তাহলে যে অংশটা আলো লাগছে সেই অংশটা নষ্ট হলো, কিন্তু তার অপোজিট অংশটায় অক্সিনটা নষ্ট হয় না। সুতরাং সেখানে কি হবে, উদ্ভিদের বৃদ্ধি হবে, তার ফলে গাছটা বেঁকে যাবে। এই যে বৃদ্ধির যে একদিকে বৃদ্ধি বেশি, কাণ্ডের একটা অংশের একদিকে বৃদ্ধিটা বেশি, অন্যদিকে বৃদ্ধিটা কম, তার ফলে উদ্ভিদটা বেঁকে যায়।
এই কারণেই উদ্ভিদ বিভিন্ন রকমের ট্রপিক চলনে সাড়া দিতে পারে। ফলের পরিস্ফুটন, কোনো রকম নিষেক ছাড়াই ফুলের ডিম্বাশয় ফলে পরিণত হয় অক্সিনের প্রভাবে। এই ধরনের ফলে কোনো বীজ থাকে না। এইভাবে ফল তৈরির পদ্ধতিকে বলা হয় পার্থেনোকার্পি। অক্সিন হরমোন প্রয়োগ করে পেঁপে, আঙ্গুর এইসব বীজহীন ফল উৎপন্ন হয়। ফলটাও বড় হবে সাইজে, ভেতরে বীজ থাকবে না। উদ্ভিদে প্রথম আবিষ্কৃত হরমোন হলো অক্সিন। এটা যে ওট গাছের অগ্রভাগে এটা আবিষ্কৃত হয়েছিল। এই নিয়ে একটা এক্সপেরিমেন্ট ছিল। এই অডিওটার পরে যদি একটা ভিডিও দেওয়া সম্ভব হয় আমি দেবো, সেটা যাতে সহজে বুঝতে পারো। নেক্সট হচ্ছে জিবারেলিন। এর হচ্ছে জিবারেলিক অ্যাসিড বলা হয়। জিবারেলিক অ্যাসিড এসব একই কথা। নাইট্রোজেনবিহীন একটা অর্গানিক অ্যাসিড বা জৈব অ্যাসিড। এটা উদ্ভিদের অঙ্কুরিত বীজ, চারাগাছ, বীজপত্র, মুকুল এইসব অংশে উৎপন্ন হয়। উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি, বীজের অঙ্কুরোদ্গম, ফুল ফোটা এইসব নিয়ন্ত্রণ করে। মেনলি উদ্ভিদের কাণ্ডের যে অংশ থেকে পাতা বা শাখা প্রশাখা বেরোয় সেই অংশটাকে বলা হয় পর্ব। দুটো পর্বের মধ্যবর্তী স্থানকে বলা হয় পর্বমধ্য। জিবারেলিক অ্যাসিড বা জিবারেলিন পর্বমধ্যটাকে বাড়িয়ে দেয়, তার ফলে সামগ্রিকভাবে উদ্ভিদটা বড় হয়, লম্বায়। এর উৎসস্থল বলতে পরিপক্ক বীজে বেশি পরিমাণে জিবারেলিন পাওয়া যায়। বীজপত্রের কোষেও পাওয়া যায়, পাতার বর্ধিষ্ণু অঞ্চলে পাওয়া যায়। এটার অনেক কাজ আছে। বললাম একটা যে উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে, কেননা পর্বমধ্যের বৃদ্ধি ঘটায়। দ্বিতীয় হলো যে শস্যে যে সঞ্চিত কিছু উৎসেচককে সক্রিয় করে দেয়, দিয়ে বীজের যে সুপ্ত অবস্থা, ডরম্যান্সি, সেটা ভঙ্গ করে, তার ফলে অঙ্কুরোদ্গম হয়। ধরো একটা বীজ, একটা ছোলা, সেটা এমনিতে তো অঙ্কুর হবে না, তাকে জলে ভিজিয়ে রাখো, তারপরে দেখা যাবে অঙ্কুর হতে পারে। তখন কি হচ্ছে, ওর ভেতরে অনেক রকমের জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটছে এবং জিবারেলিন আছে। জিবারেলিন তার ওই বিক্রিয়াগুলোকে ঘটার জন্যে উৎসেচকগুলোকে সক্রিয় করে। তখন বীজটার যে ডরম্যান্সি, সুপ্ত অবস্থা, সেটা ভঙ্গ হয় এবং অঙ্কুরোদ্গম শুরু হয়। আপেল, নাশপাতি, আঙ্গুর এসব ফলের বৃদ্ধি, বীজহীন ফল সৃষ্টিতেও জিবারেলিন অক্সিনের মতনই বা অক্সিনের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জিবারেলিন প্রয়োগের ফলে ওই বাঁধাকপি মতন কিছু উদ্ভিদে আর কি পাতাগুলোও বেশ বড় বড় হয় এবং ফুল সৃষ্টি হয়। লাউ, কুমড়ো প্রভৃতি উদ্ভিদের ক্ষেত্রে জিবারেলিন স্ত্রী ফুলের তুলনায় পুরুষ ফুল বেশি সৃষ্টি করে।